আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। পরাজিত ফ্যাসিস্টের সাথে আঁতাত করে নির্বাচন ভণ্ডুল করতে পিআর পদ্ধতি নিয়ে কর্মসূচির ডাক দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফেজ উদ্দিন আহমেদ। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন পিআর পদ্ধতি জাতীয় পার্টি নিষিদ্ধ সহ অভিন্ন দাবিতে এই মুহূর্তের কর্মসূচিগুলো ভুল সিদ্ধান্ত। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। তাদের কর্মসূচিকে ভিত্তিহীন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভোটের মাঠে দুর্বল জেনে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। ব্যাপারে আলোচনা চলছে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার আগে এই ধরনের আন্দোলনের পথে যাওয়ার মানেকে সরকারের উপরে চাপ সৃষ্টি করা, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করা, মোট কথা আরে নির্বাচন চায় না। বিনা এখন যে পরিস্থিতিতে আছে, নির্বাচন দিন না হয় তাহলে তারা ভালো পজিশনে আছে। আর মাহমুদুর রহমান মান্নার মতে আলোচনাধীন বিষয় নিয়ে এই মুহূর্তে কর্মসূচির ঘোষণার সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। রাজপথে স্লোগান দিয়ে পিআরের পক্ষে কোনো যুক্তি দাঁড়ায় না। স্লোগান দিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে, এটা এস্টাবলিশ করা যায় না। শক্তি দেখাবার কথা হতে পারে, তো শক্তি তারা দেখাতে পারবে, অন্যরা তো দেখাতে পারবে। দুই পক্ষ শক্তি দেখানো মানসিক সংঘাত, তাতে তৃতীয় পক্ষ আসবে ক্ষমতায়, যেহেতু ইলেকশন হতে পারবে না। এসব কর্মসূচিতে পাশের দেশ ইন্ধন থাকতে পারে বলেও মনে করেন মেজর হাফিজ। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে একটা বাংলা প্রবাদ আছে, সেটি এই কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। পাল্টা কর্মসূচি নয়, যৌক্তিক দাবি উপস্থাপনের মাধ্যমেই জনগণের পাশে থাকতে চায় বিএনপি সহ সমমনা দলগুলো। ভুল জায়গাতে আন্দোলন করছে, এটা আসলে আন্দোলন করে মানে আদায় করার বিষয় নয়। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। পিআরের দাবিতে আন্দোলনকারীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন বিলম্বিত হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে বলে শঙ্কা তার। এছাড়া নির্বাহী আদেশে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি বলেও জানান তিনি। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। সমসাময়িক বিষয়ে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পিআর পদ্ধতির দাবিতে জামায়াত ইসলামীর দেয়া কর্মসূচি নিয়ে দলের অবস্থান জানান তিনি। এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। নির্বাচন বিলম্বিত করার যে কোনো কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেটার সূত্র ধরে পতিত ফ্যাসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে, এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। তিনি জানান, নির্বাহী আদেশে জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত পোষণ করব জাতীয় স্বার্থে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। নির্ধারিত সময় শেষ হলেও মনোনয়নপত্র সংগ্রহ করতে প্রার্থীদের ভিড় থাকায় এখনও বিতরণ করা হচ্ছে। চাকসু নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিতরণের শেষ সময় বিকেল 3:30 পর্যন্ত থাকলেও কার্যালয়ের মধ্যে মনোনয়নপত্র নিতে যারা প্রবেশ করেছে তাদের সবাই মনোনয়নপত্র পাবে। শেষ দিনে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমর্থিত প্রার্থীরা মনোনয়ন নিয়েছে। তবে
অনেক সংগঠন এখনও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। এদিকে দুপুরে ছাত্রীদের আবাসিক প্রীতি লতা হল সংসদ নির্বাচনের জন্য 12 সদস্যের সংঘবদ্ধ ছাত্রী জোট প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। শিক্ষার্থী যতগুলো পোস্ট আছে সেই হিসাবে একটু কম, যখন নমিনেশন পেপার সাবমিট হয়েছে বা উত্তোলন হয়েছে তখন আমরা ধরে নিচ্ছি যে আজকে খুব চাপ হবে। সেই জন্য আমরা আজকে জনবলও বাড়িয়েছি, ফ্যাসিলিটিও বাড়াইছি, যাতে করে যে যখনই আসে সেই জন্য মনোনয়নপত্র কালেকশন করতে পারে। দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভিপি, জিএস সহ অন্যান্য পদে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে দুপুরে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। এদিকে নির্বাচনে অন্তত ১৫০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য চেয়েছে প্রক্টর অফিস। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ে ১০ জন ম্যাজিস্ট্রেটও চাওয়া হয়েছে। দুপুরে মিডিয়া কর্নার উদ্বোধনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভোট গণনার ক্ষেত্রে জাকসুর থেকে শিক্ষা নিয়ে তা আরও ত্বরান্বিত করার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে রাতের মধ্যেই ফলাফল দেয়া সম্ভব হবে। নির্বাচনে 11টি প্যানেল বিভিন্ন নামে ভোট যুদ্ধে অংশ নিয়েছে। 25শে সেপ্টেম্বর হবে ভোট। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবেন ফৌজদারি কার্যবিধির আন্ডারে। সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা যদি 1 মাস 2 মাস জেল হয়, যেটাই হোক ওনারা যেটা সেই বিবেচনা করবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে কমপক্ষে 10 জন ম্যাজিস্ট্রেট লাগবে, কিন্তু আমরা বিভাগীয় কমিশনার কাছ থেকে আজকে চিঠি লিখে পাঠাবো। এখন দেখা যাক ওনারা কয়জন সাপ্লাই দিতে পারেন। আর পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা চাইছি প্রায় 1200 আমাদের পুলিশ প্রশাসন লাগবে। যদি আরএমপি দিতে না পারে, আমাদের এর সঙ্গে ডিআইজি মহাজয়ের সঙ্গে কথা হয়েছে, ডিআইজি রাজশাহী রেঞ্জ, যেটা প্রয়োজন হলে আমাদের জেলার পুলিশও আমরা এখানে তাদেরকে আমরা ডিপ্লয় করব। জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলার শুনানি শেষ পর্যায়ে থাকায় তাকে দ্রুত দেশে ফেরত আনার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এই দাবি জানান তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দ্বিতীয় দিন সাক্ষ্য দেয় নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়ার সুযোগ পাননি। এ সময় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান নাহিদ। বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, হাসিনার 17 বছরে সব পদোন্নতি হয়েছে দলীয় আনুগত্যে। পুলিশের ডিআইজি থেকে উপরের পদে নিজের পছন্দ মতো পদোন্নতি দিতেন শেখ হাসিনা। যেভাবে তারা রাষ্ট্রকে ধ্বংস করেছে এবং দুর্নীতি করেছে, এর থেকে পরবর্তী সরকারের শিক্ষা নেওয়া উচিত। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবেন, যাতে তারা জুলুমের পথ বেছে না নেয়। এ সময় 24-এর গণঅভ্যুত্থানে 1400 শহীদের পরিবার ও 20,000-এর বেশি পঙ্গু ছাত্র জনতার পক্ষে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান এই সম্পাদক। প্রত্যাশা করেন হাসিনার ফ্যাসিস্ট শাসনামল যেন আর কোনোদিন দেশে ফিরে না আসে। শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন। হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। নেভার এগেইন আর কোন ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যদিও তার সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। এ সময় বিচার শেষে হাসিনা দণ্ডিত হলে তাকে দেশে ফেরানোর জোর দাবি জানান তিনি। তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। নির্বাচনের পরও যেন নির্বাচিত সরকার বিচার প্রক্রিয়া চালু রাখে, সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে এমন ইশতেহার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি। জিএম মাহমুদ, RTV, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি বলেন, রাষ্ট্র সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে বাধ্য, কোনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই বলে জানান তিনি। দেখুন রুডো রফিকের রিপোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব ধর্মের মানুষের অধিকার সমান। আমরা একটা পরিবার, সারা জাতি একটা পরিবার। পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে, নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে, কিন্তু পরিবার একটা অটুট জিনিস। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্মীয় পার্থক্য রাষ্ট্রীয় অধিকার পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না বলেও জানান তিনি। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা, সেটা যেন আমরা করতে পারি। রুদ্র রফিক, RTV, ঢাকা। এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই ম্যাচ হারলেই বাড়ি ফিরতে হবে লিটন হৃদয়দের, তবে জিতলে বেঁচে থাকবে সুপার 4-এ ওঠার আশা। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে থাকছে বিস্তারিত। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরব আমিরাতে যাওয়া বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে কোনো রকমে জিতলেও বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কার বিপক্ষে, আর তাতেই বাজে রান রেট নিয়ে খাদের কিনারায় পড়তে হয়। সেখান থেকে উঠে আসার একমাত্র উপায় আফগানদের বিপক্ষে জয় তুলে নেওয়া। এরপর আবার অপেক্ষা করতে হবে লঙ্কানদের বিপক্ষেও আফগানদের হারের। কিন্তু ইনফর্ম আফগানদের বিপক্ষে ভঙ্গুর বাংলাদেশের জন্য জয় তুলে নেওয়া এক হিমালয় সমান টাস্ক হিসেবেই এসেছে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে যদিও বলতে হয় জয়ের সম্ভাবনার কথা, তবুও বাস্তবতা মেনে নিলেন বোলিং কোচ মুস্তাক। That belief is very important and I believe that like coming from us as a coaching, ওরা অভিজ্ঞতায় অনেক এগিয়ে, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার 4-এ খেলার। সে বিশ্বাস খেলোয়াড়দের মাঝেও জাগিয়ে তুলতে হবে। আমাদের শক্তির দিক মিতব্যয়ী বোলিং, সে শক্তির জায়গা মনে রেখেই এগোবো আমরা। You have that bowling unit in Bangladesh which is you can defend that target. তবে মিতব্যয়ী বোলারদের কাজে লাগিয়ে ম্যাচ জিততে আবার প্রয়োজন হবে স্কোরবোর্ডে রান, যেটি আসলে মূল চিন্তার বিষয় বাংলাদেশের জন্য। দুই ম্যাচে ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সে আশান্বিত হতে দিচ্ছে না ভক্ত সমর্থকদের। দুশ্চিন্তা ছাপিয়ে বাংলাদেশ রেসে টিকে রইবে নাকি সব চিন্তার অবসান ঘটিয়ে আরেকবার শূন্য হাতে বাড়ি ফিরবে, সেটি এখন দেখার প্রতীক্ষায় দেশের ক্রিকেট প্রেমীরা। আতিকুল ইসলাম শাকিল, RTV। পূর্বাচল প্রকল্পে দুর্নীতি সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের জালে ফাঁসলেন সাবেক রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তার বিরুদ্ধে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ট্রাস্টি বোর্ডের 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বেলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ঠিক আছে ভাই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাবেক চেয়ারম্যান অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 36 কোটি টাকার বেশি সম্পদ অর্জন, ভোগ দখলে রাখা এবং নিজ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট 57টি ব্যাংক হিসাবের মাধ্যমে 177 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। তীব্র তাপমাত্রার কারণে 2024 সালে 21,000 কোটি টাকার কর্মঘণ্টা ক্ষতি হয়েছে বাংলাদেশে। শারীরিক এবং মানসিক নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে অতিরিক্ত তাপমাত্রার জন্য সরকারি প্রতিষ্ঠানকে দায়ী করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। মানসিক স্বাস্থ্য ও সামগ্রিক উৎপাদনশীলতা কমে আসছে বলেও জরিপে উঠে আসে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
তাপমাত্রা বৃদ্ধির দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে, যা দেশের জন্য উদ্বেগজনক বলেও মনে করে সংস্থাটি। জরিপে বলা হয় 1980 সাল থেকে 2023 সাল পর্যন্ত সারা দেশে গড় তাপমাত্রা বৃদ্ধির হার 1.1 ডিগ্রি। তবে ঢাকার তাপমাত্রা বৃদ্ধির হার সারা দেশের তুলনায় 65% বেশি। অতিরিক্ত গরমের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক ক্ষতিও বেশি হচ্ছে। জরিপে অংশ নেওয়া নাগরিকরা দীর্ঘমেয়াদী কাশি ও ডায়রিয়া রোগেও আক্রান্ত হচ্ছেন। This results to about $1.33 billion to the economy, which is equivalent to about 0.3% or 0.29% of our GDP. এতে অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে বলেও মনে করে বিশ্বব্যাংক। দুর্বল নীতির কারণে প্রকৃতি ধ্বংস করে গরম তাপমাত্রা ডেকে আনা হচ্ছে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। বাড়িটা এমন করে বানাবেন যাতে ওখানে আলো বাতাস যথেষ্ট পরিমাণে ঢোকে, সেটাও আসলে নিয়ন্ত্রণ করা সরকারের যে একটা দায়িত্ব আছে, এটা কোনোভাবেই অস্বীকার করা যাচ্ছে না। ফলে রাজুক যদি বাসার প্ল্যানগুলো বলে দেয়, আমরা সবাই তো বিদেশের মতন সুস্থ পরিবেশে থাকতে চাই, কিন্তু বিদেশের নাগরিকেরা আইন মানে, বিদেশের ব্যবসায়ীরা আইন মানে, বিদেশের সরকারও আইন মানাতে পারে। এই তিনটা জায়গাতে আসলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং অর্থায়নের তাগিদ দিয়েছেন বক্তারা। যে ডলার বলা হলো তার 10 ভাগের 1 ভাগ ডলার যদি খরচ করা হয়, তাহলে এটা আগামী 10 বছরের মধ্যে আসলে এটাকে আমরা, আমার ধারণা, মিটিগেট করে ফেলা সম্ভব। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দেশের চিকিৎসা ব্যবস্থা এমন পর্যায়ে উন্নীত করতে হবে যাতে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা দেশে সম্ভব হয়। একথা জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য দেশ অন্য দেশের উপর নির্ভরশীল। তবে অন্তর্বর্তী সরকার এই অবস্থার পরিবর্তনে উদ্যোগ নিয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রান্তিক হাসপাতালেও ডাক্তার যেন যেতে উদ্বুদ্ধ হয় সেজন্য কাজ করা হচ্ছে বলে জানান আসিফ মাহমুদ। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় 3টি নগর মাতৃসদন কেন্দ্র ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন। আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট আত্মনির্ভরশীল হব স্বাস্থ্য খাতে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিলে ইসলামী দলগুলো রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত সেমিনারে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করার ষড়যন্ত্র চলছে। আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন, কি শিখা, কি করতে চান? এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই, আর সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেয়াদব বানাবেন, উচ্ছৃঙ্খল বানাবেন, চরিত্রহীন বানাবেন। এটা কখনোই আমরা সহ্য করবো না। এর প্রতিবাদ করতে হবে এবং প্রথমের শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক সবাইকে রাস্তায় আনতে বাধ্য হব। সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SCCI ও FBCCI এর যৌথ আয়োজনে 18 থেকে 21 সেপ্টেম্বর 2025 ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। মঙ্গলবার বিকেলে মতিঝিলে FBCCI কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর। বলেন, দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার ধরে রাখা এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চাহিদা বাড়াতেই এই মেলা আয়োজন। প্রদর্শিত হবে হস্তশিল্প, খাদ্য ও কৃষিপণ্য, ভোক্তার সামগ্রী ও ইলেকট্রনিক যন্ত্রপাতি। মহাসচিব আরও জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শতাধিক ব্র্যান্ড অংশ নেবে এই মেলায়। ভারতের অনুপস্থিতি আয়োজনে তেমন প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন FBCCI মহাসচিব।
আমাদের দক্ষিণ এশিয়ার যে আমাদের যে পথযাত্রায় আমাদের পথ পরিক্রমা আমরা কোন দিকে যাব, আমাদের যে এই ব্লকের ব্যবসা বাণিজ্য কতদূর প্রসারিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে। এবং আমরা মনে করি এই আলোচনার মাধ্যমে আমরা একটা ভবিষ্যতে শক্তিশালী আমাদের সার্ক এবং সার্কের ব্যবসা বাণিজ্য জনগণের মাঝে ভ্রাতৃত্ব এবং সুসম্পর্ক এটাকে আমরা বহুগুণে বৃদ্ধি করতে পারবো। সামাজিক দায়িত্ব পালনের জন্য দায়িত্বশীল নাগরিক সম্মাননার স্মারক পেলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য শহীদ জয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রধান সড়ক ও মহাসড়কের দুই পাশে থাকা মাইল পোস্ট, ট্রাফিক সিগন্যাল ও সড়ক নির্দেশক চিহ্ন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করায় এই সংবর্ধনা দেওয়া হয় তাকে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্তেশ্বরী স্টার ক্লাবের পক্ষ থেকে তাকে এই স্মারক দেওয়া হয়। এই সময় সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এবং যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল মেঘ ভাঙা বৃষ্টির ফলে পুরো অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগের ফলে এখন পর্যন্ত 55 জন নিহত হয়েছে। গৃহহীন অবস্থায় হাজার হাজার মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় বার্তা সংস্থা হিন্দুস্তান টাইমস। এদিকে পাউন্দা অঞ্চলে এক বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া 200 শিক্ষার্থীকে অন্যত্র সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সিং ধামি। কাতারে ইসরায়েলের হামলার পর নড়ে চড়ে বসেছে মুসলিম দেশগুলো। এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর আহ্বান জানালেন আরব ও মুসলিম দেশের নেতারা। দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। এই প্রস্তাব এমন এক সময় দেয়া হলো যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এই যৌথ বৈঠকে প্রায় 60টি দেশ অংশ নেয়। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই হামলার প্রতিক্রিয়ায় সোমবার জরুরি সম্মেলনটির আহ্বান করেছিল কাতার। এ সময় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সম্মেলন শেষে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথাও বলা হয় যৌথ বিবৃতিতে। কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ জর্ডান, মিশর এবং মরক্কো এরই মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশও এই সম্মেলনে অংশ নেয়, যদিও এর মধ্যে ইউএই, বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি। এই 5টি দেশের মধ্যে মিশর ও জর্ডান আগেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাকি 3টি দেশ 5 বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কাতারের এই সম্মেলনে এসব দেশের নেতারা অংশ না নিয়ে ঊর্ধ্বতন প্রতিনিধি পাঠিয়েছে। এদিকে ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেমে বলেছেন, ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। কাতারে ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, এই হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। অঞ্চলটির বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। আল্লাহু আকবার। ইমরুল হাসান, RTV। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযানের মাত্রা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। এতে ইসরায়েলি বাহিনীর চালানো বোমা বর্ষণ ও অবিরাম হামলার শিকার হচ্ছেন গাজার বাসিন্দারা। মঙ্গলবার ভোর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও অন্তত 62 ফিলিস্তিনি। জাতিসংঘের তরফে করা এক তদন্তে বলা হয়, গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলের এই আগ্রাসন কার্যত একটি গণহত্যা। এদিকে গাজায় 2 লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ইসরায়েলি সেনা
প্রধান হারজি হালেফি জানান, হতাহতদের মধ্যে ৮০%ই বেসামরিক নাগরিক। অন্যদিকে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা ও সম্প্রতি কাতারে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছেন কাতারের রাজধানী দোহায় আরব ইসলামিক সম্মেলনে মিলিত হওয়া আরব ও ইসলামী বিশ্বের নেতারা। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $১,৫০০ কোটি মামলা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিথ্যা তথ্য প্রদান ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মাউথপিস হিসেবে কাজ করার অভিযোগ করেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উচ্চ আদালতে এই মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা CNN। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমেও বিষয়টি প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখন পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুরু হতে যাচ্ছে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নতুন আসর। ৩৬ ক্লাবের এই লড়াইয়ে প্রথম দিনে মাঠে নামবে ১২টি দল। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল স্পেনের রিয়াল মাদ্রিদ খেলবে ফ্রান্স ক্লাবে মার্সের বিপক্ষে। খেলাটি হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবুতে। অপরদিকে একই সময়ে মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব ডর্টমুন্ড। এছাড়া টটেনহাম ও ভিয়ারিয়ালে লড়বে একে অপরের বিপক্ষে। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এর আগে রাত 11:15টায় আর্সেনাল মাঠে নামবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।